থ্যাংক ইউ। হ্যালো ভাইরা, সবাই কেমন আছো? কি অবস্থা বলো তো? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো কে কেমন আছো। আগে সেটা বলো, তারপরে আস্তে আস্তে পড়াশোনা শুরু করা যাবে। ওয়ালাইকুম আসসালাম। ওকে। জুবায়ের, নিপা, কারিমা, সোনিয়া, লক্ষ্মী, ওকে, নব, আদিজা, নাইম, ফারদিন, ইমরান, মারিয়া, তালহা, মোস্তফা, সায়েম, স্বস্তিকা। ও বাবা, খুবই সুন্দর নাম। ঐশী, ঈশিতা, শারিয়ার, ইমরান, অনির্বাণ, রাহুল, ওকে। আর সবার নাম বলতে পারছি না। নাম বলতে গেলে সারা ক্লাস শেষ হয়ে যাবে। তোমরা এই মুহূর্তে মোটামুটি অনেক উপস্থিত হয়েছো। আস্তে আস্তে আর হয়তো উপস্থিত হবে। তো এখন বলো তো কি অবস্থা সবাই। রমজান মাস, আমার কেন জানি মনে হয় যে রমজান মাসে মনে হয় আমরা একটু স্লো হয়ে যাই, একটু হলেও, তাই তো? তো স্লো হয়ে গিয়েছি, একটু সমস্যা নেই, কিন্তু পড়াশোনাটা কিন্তু একটু হলেও কন্টিনিউ করে যেতে হবে। ঠিক আছে। হ্যাঁ, শাহিন সাজি, ঠিক আছে, আপনি শাহিন শাহিন বুঝতে পেরেছি, মিস্টার শাহিন, ডোন্ট ওয়ারি। তো এখন কথা হচ্ছে, যেটা বলতে চাচ্ছিলাম যে রমজান মাসে রোজা রাখতে হবে, সন্ধ্যাবেলায় তারাবির নামাজ কালাম পড়তে হবে, আবার মাসখানেক পরে যে ঈদ, ওরে বাবা, ঈদ তো খুব মজা করতে হবে, তাই না? তো এই যে সবকিছু করতে হবে, কিন্তু এটার পাশাপাশি আমাদের একটা ছোট কাজ আছে, যে রেগুলার 2 ঘন্টা 4 ঘন্টা পড়াশোনা করা, সেটাও কিন্তু টুকটাক পড়াশোনা করতে হবে। ঠিক আছে। তো এইটা না করলে কিন্তু, মুসাব্বির বলছে, এনাম ভাই কেমন আছেন? এনাম ভাই, ইশাত, মুন্না কি, এনাম ভাই তো, এনাম ভাইকে তোমরা পেয়েছো ম্যাথ ক্লাসে? এনাম ভাই তো অস্থির ম্যাথ পড়ায়, তাই না? এনাম ভাই তো আসলে ওনারা লিজেন্ড টাইপের টিচার, বুঝতে পারছো? নব ভূঁইয়া বলছে আমার নামটা কেউ কখনো নেয় না। নব, তোমার নাম নিলাম, এবার হয়েছে। ওকে, স্কুলে যায়নি আপনার ক্লাস করব বলে, বাহ, এটা তো আমার পরম সৌভাগ্য। এটা আমার পরম সৌভাগ্য। অয়ন, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে, এটা বলছিলাম যে রমজান মাসে রোজা রাখতে হবে, নামাজ কালাম পড়তে হবে, পাশাপাশি একটু হলেও পড়াশোনাটা করে যেতে হবে। এবং আমি সবসময় একটা কথা বলি যে বেশি পড়ার প্রয়োজন নেই, অল্প অল্প করে পড়ো। ঠিক আছে। তোমাদের সমস্যা হচ্ছে, তোমরা যখন বেশি পড়তে যাও, ঠিক তখনই মাথায় একটা চাপ কাজ করে। এই চাপের ফলে যেটা হয়, তোমার মধ্যে একটা, মানে কি বলবো, আহ অনেক বেশি প্রেসার যখন চলে আসে, তখন তুমি একটা অস্বস্তির মধ্যে ভুগো, খুব আহ একটা চাপ অনুভব করো, যে এটা কখন পড়বো, ওইটা কখন পড়বো। আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে, রেগুলার যদি কোনো স্টুডেন্ট মনে প্রাণে 2 থেকে 3 ঘন্টা পড়াশোনা করে, তাহলে আমার কাছে মনে হয় যে ওই এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাওয়া বা ডায়মন্ড এ প্লাস পাওয়া, এটা তেমন কঠিন কিছু না। এটা এমনিতেই সহজ। আফরিন বলেছে বগুড়ায় দাওয়াত থাকলো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তোমার দাওয়াত গ্রহণ করলাম। আমি মাঝে মাঝে রংপুরে যাই, দিনাজপুরে যাই, বিভিন্ন জায়গায় ক্লাস নিতে যাই। তো এবার যখন যাবো ওই এলাকায়, আহ তোমাদের বাড়ি দাওয়াত গ্রহণ করে আসবো, ঠিক আছে? থ্যাংক ইউ। তুমি তো একা দাওয়াত দিছো, আর কিন্তু কেউ কোনো দাওয়াত টাওয়াত দিল না। ঠিক আছে, আমি ঈদের আগে সবার কাছ থেকে দাওয়াত চেয়ে নিব। আর আমি আহ কি বলবো, ঈদের সালামি তোমাদের ঠিকানায় পাঠিয়ে দিব। এখনো তো ঈদ অনেক বাকি। দেখি তুমি এই রমজান মাসে রোজা রাখছো কিনা, পড়াশোনা করছো কিনা, সবকিছু ঠিকঠাক মতো করো, তারপরে আমি সালামি পাঠিয়ে দিব না, ঠিক আছে? ওকে। তো চলো তাহলে আস্তে আস্তে আমরা মূল ক্লাসে প্রবেশ করি এবং একটু পড়াশোনা শুরু করি, কেননা বুঝতেই পারছো আজকে আমাদের যে টপিকটা আছে, সত্যি কথা বলতে টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো
আমরা আস্তে আস্তে মূল ক্লাসে প্রবেশ করছি। ওকে, অনেকে দাওয়াত দিচ্ছ, ঠিক আছে ভাই, দাওয়াত গ্রহণ করলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আর দেখা হয়ে যাবে, কথা হয়ে যাবে, ঠিক আছে। তো আসলে জীবনটা তো এমনই, চলার পথে দেখবা কখন কার সাথে কোথায় কিভাবে দেখা হয়ে গেছে, এটা মানে বোঝাই যাবে না। তো আমরা কি বলবো, সবাই সবাই দাওয়াত গ্রহণ করলাম, দেখবা চলার পথে কোনো না কোনো এক সময় দেখা হয়ে গেছে, ঠিক আছে। আর তোমরা তো ২-৩ বছর পরে সবাই ঢাকায় আসছো। ঢাকায় ভার্সিটি অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দিতে আসবা। যখন ভার্সিটি অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দিতে আসবা, তোমরা সবাই ঢাকায় এসে আমার সাথে দেখা করবা, ঠিক আছে? আমার সাথে যোগাযোগ করবা। তো যাই হোক, আপাতত চলো আমরা একটু পড়াশোনা করে আসি। তারপরে ঢাকায় আসার পরে তো আমার সাথে দেখা হচ্ছেই, তাই তো? ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়বা, বুয়েটে যারা পড়বা, আমার সাথে কোনো না কোনোভাবে দেখা হয়ে যাবে দেখবা। ঠিক আছে? কারণ আমি যদিও এখন ঢাকা ভার্সিটি ক্যাম্পাসে নাই, কিন্তু আমি এখনো মাঝে মাঝে ক্যাম্পাসে যাই। ঠিক আছে? সাক্ষাৎ হয়ে যাবে। তো চলো আমরা তাহলে আজকের মূল ক্লাসে প্রবেশ করি এবং আমাদের আজকের যে টপিক, এক কথায় যদি বলি, খুবই গুরুত্বপূর্ণ টপিক আজকের ক্লাসে। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা সত্যি কথা বলতে এসএসসি পরীক্ষায় এমসিকিউ হিসেবে ২-৩টা প্রশ্ন তো থাকবেই। পাশাপাশি এইচএসসি পরীক্ষা অর্থাৎ ইন্টারমিডিয়েটে উঠেই এখান থেকে পরীক্ষার প্রশ্ন থাকবে। এটার পাশাপাশি আমরা এটাও বলতে পারি এখান থেকে ২-৩ বছর পরে যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবে, সেখান থেকে কিন্তু মানে সেখানে যেয়ে কিন্তু আজকের টপিক থেকে তুমি প্রশ্ন পাবে। তারপরে বিভিন্ন সরকারি, বেসরকারি চাকরির পরীক্ষা, বিসিএস পরীক্ষায় প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে। তো যেহেতু এই টপিকগুলো এত বেশি গুরুত্বপূর্ণ, সেহেতু আমরা খুব মনোযোগ দিয়ে ঘন্টাখানেক আছে ভাইয়ের কথা শুনবো এবং যদি পারি সুন্দর করে নোট করে রাখবো। ঠিক আছে? তো আজকে আমরা একেবারে মূল আমাদের আলোচনা থাকবে বাক্যের শ্রেণীবিভাগ নিয়ে, আর বাক্যের বর্গ নিয়ে আমরা একটু আলোচনা করব এবং ক্লাসের শেষে এক পর্যায়ে যেয়ে একেবারে আমরা কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন একটু সলভ করব। থ্যাংক ইউ। আজকাল তো আমি সবই পারি, ওয়াও, বাট আমি আনকমফোর্টেবল, আমি অ্যানালগ মানুষ, আমি ওখানেই যাব। ওকে, তো রবিন, চলো শুরু করা যাক। আমরা বাক্যের বিভিন্ন অংশ নিয়ে কাজ করব আজকে। তবে সবার আগে যেটা জানা প্রয়োজন, আসলে বাক্য কাকে বলে। ঠিক আছে? তো বাক্যের অংশ বোঝার আগে, বাক্য সম্পর্কিত অন্যান্য বিষয় জানার আগে, বোঝার আগে আমাদের সবার আগে জানতে হবে যে আসলে বাক্য কাকে বলে। আমি জানি তোমরা এই মুহূর্তে ক্লাসে অনেকেই উপস্থিত আছো যারা খুব ভালোভাবে তোমাদের ধারণাই নেই যে আসলে বাক্য বলতে কি বোঝায়। আমি জানি তোমরা অনেকেই উপস্থিত আছো যে বাক্য বলতে আসলে কি বোঝায়, তোমাদের এই আইডিয়াটা একেবারে ক্লিয়ার না। তো চলো আমরা একেবারে ক্লাসের শুরুতেই এই আইডিয়াটা ক্লিয়ার করি যে আসলে বাক্য বলতে কি বোঝায়। ঠিক আছে? ওকে। আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে এক বা একাধিক শব্দ নিয়ে একটি বাক্য গঠিত হয়। আবার বলছি, এক বা একাধিক শব্দ নিয়ে বাক্য গঠিত হয়। যেমন আমি তোমার কাছে প্রশ্ন করলাম যে ভাইয়া, তুমি গতকাল পড়াশোনা করেছিলে? আচ্ছা, প্রশ্নটাকে আরো সহজ করে বলি। আমি বললাম, তুমি গতকাল পড়েছিলে? তুমি আমাকে বললে, জি ভাইয়া, পড়েছিলাম বা পড়েছি। তাহলে একটু বোঝার চেষ্টা করো। এই যে দেখো, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম যে তুমি গতকাল পড়েছিলে? তুমি আমাকে বললে, জি ভাইয়া আমি পড়েছি। তাহলে কি হলো? একটা শব্দের মাধ্যমে তুমি কিন্তু তোমার যে মনোভাব আছে, তোমার ভিতরকার যে বক্তব্য আছে, সেটা কিন্তু তুমি আমাকে বোঝাতে সক্ষম হয়েছো। তাহলে আমি কি বলতে পারি না, একটি বাক্যের মাধ্যমেও কিন্তু, দুঃখিত,
একটি শব্দের মাধ্যমেও কিন্তু একটি বাক্য গঠিত হতে পারে এবং একটি শব্দের মাধ্যমেও কিন্তু তোমার মনোভাব প্রকাশিত হতে পারে। এরপরে আমি বললাম আমি গতকাল পড়েছি। মানে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া তুমি গতকাল পড়েছিলে? তুমি আমাকে বললে জি ভাইয়া আমি গতকাল পড়েছি। একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, এখানে ৩ টা শব্দ নিয়ে একটি বাক্য গঠিত হয়েছে। কিন্তু ওই একটা শব্দ দিয়ে তুমি যা বোঝাতে চেয়েছিলে, ৩ টা শব্দ দিয়ে কিন্তু ঠিক একই জিনিসই আমাকে বোঝালে। তাহলে এর দ্বারা আমি কি বুঝালাম এতক্ষণ ধরে? একটি বাক্যে একটি শব্দ নিয়েও একটা বাক্য গঠিত হতে পারে। আবার অনেক সময় একাধিক শব্দ নিয়ে একটি বাক্য গঠিত হতে পারে। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? তো সোজা কথা হচ্ছে এক বা একাধিক শব্দ নিয়ে একটি বাক্য গঠিত হয়। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই যেটুকু বুঝালাম এসএসসি পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় এই ধরনের প্রশ্ন অহরহ আসে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে দেখা যায়, বাক্য কাকে বলে? বা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে যে একাধিক শব্দ নিয়ে কি গঠিত হয়? ধ্বনি, বর্ণ, বাক্য নাকি শব্দ? তখন খুব অনায়াসেই এটা বুঝলে অ্যান্সার করা যায়। সোজা কথা, একটি বা একাধিক শব্দ নিয়ে মূলত একটি বাক্য গঠিত হয়। ওকে, থ্যাংক ইউ। এখন একটা বিষয় আমরা একটু জানার চেষ্টা করব, একটু বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে একটা বাক্য তো গঠিত হলো। এখন সেই বাক্যে কি কি থাকতে হবে? সাধারণত দেখা যায় তোমরা ছোটবেলা থেকে ইংরেজি পড়তে যে শুনে এসেছো একাধিক দিন একাধিকবার, যে সাধারণত একটি বাক্যে সাবজেক্ট, ভার্ব এবং একটি বাক্যে অবজেক্ট থাকে। একটু নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখো তো, ছোটবেলার থেকে এই কথাটা কতবার শুনেছো? সাধারণত একটি বাক্যে কি হয়? একটা সাবজেক্ট, একটা ভার্ব এবং একটা অবজেক্ট থাকে, কি তাই না? তাহলে আমার কথা হচ্ছে, আমি ইংরেজি পড়তে যেয়ে বা ইংরেজি ব্যাকরণ শিখতে যেয়ে আমি পড়ে এসেছি বা শিখে এসেছি যে একটি বাক্যে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে এবং অবজেক্ট থাকে। তাহলে আমার কথা হচ্ছে, ইংরেজি বাক্যে যদি সাবজেক্ট থাকতে পারে বাংলাও থাকবে, ইংরেজি বাক্যে যদি ভার্ব থাকতে পারে বাংলাও ভার্ব থাকবে, ইংরেজি বাক্যে অবজেক্ট থাকলে বাংলাও অবজেক্ট থাকবে। আমি কি তোমাদেরকে বোঝাতে পেরেছি? দেখো, আমি কিন্তু তোমাদের ক্লাসে ইতোমধ্যে মনে হয় বেশ কয়েকবার বলেছি, আমি নিজে জীবনে এক্সপিরিয়েন্স থেকে বলি, যে স্টুডেন্ট ভালো ইংরেজি বোঝে তার পক্ষে বাংলা হচ্ছে একেবারে পানির লাহান সোজা। আবার যে ভালো বাংলা বোঝে বা বাংলা ব্যাকরণ যে ভালোভাবে পারে তার পক্ষে ইংরেজি গ্রামার পারাও আরো সহজ। বিকজ দিস টু সাবজেক্টস আর টোটালি ইন্টাররিলেটেড উইথ ইচ আদার। মানে একটার সাথে একটা পারস্পরিক সম্পর্কিত। জাস্ট পার্থক্যটা কোথায়? ইংরেজিতে তুমি যেটাকে সাবজেক্ট বলছো, বাংলায় সেটার নাম কর্তা। ইংরেজিতে যেটাকে তুমি অবজেক্ট বলছো, বাংলায় সেটা কর্ম। ইংরেজিতে তুমি যেটাকে বলছো ভার্ব, বাংলায় সেটা ক্রিয়া। জাস্ট দিস ইজ দ্য ডিফারেন্স, নাথিং এলস। আমি কি বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ। তো আমি এখন জানলাম যে বাংলা বাক্যেও একটা কর্তা থাকে, কর্ম থাকে এবং ক্রিয়া থাকে। ক্লিয়ার? ওকে, এই পর্যন্ত আমার মনে হয় আমরা সবাই বুঝতে পেরেছি। এবার আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, এটা একটু মনোযোগ দিয়ে শুনে রাখো, যেটা তথাকথিত প্রচলিত বই পুস্তকে নাই। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা মনে রাখবেন যে একটি বাক্যে সাবজেক্ট বা অবজেক্ট নাও থাকতে পারে। আবার বলছি, একটি বাক্যে সাবজেক্ট বা অবজেক্ট নাও থাকতে পারে।
কিন্তু একটি বাক্য হতে হলে অবশ্যই সেখানে ভার্ব থাকতে হবে। অর্থাৎ ভার্ব ইজ কল্ড দ্য হার্ট অফ এ সেন্টেন্স। ভার্ব ছাড়া আর যাই হোক বাক্য হবে না। যেমন ওই যে একটু আগে আমি তোমার কাছে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া গতকাল তুমি পড়েছিলে? তুমি কিন্তু আমাকে বলেছিলে একবারে প্রথমবারে পড়েছি। তাহলে দেখো ওই যে পড়েছি শব্দটা তুমি বললে, এটা কি ক্রিয়াপদ না? এটা কিন্তু ক্রিয়াপদ। তাহলে কি হলো? ক্রিয়াপদ দ্বারাই কিন্তু বাক্যের অর্থ প্রকাশিত হলো। তাহলে ওই ক্রিয়াপদ ছাড়া কিন্তু আসলে কখনোই একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স হওয়া সম্ভব না। এবার তুমি যদি বলো যে ভাইয়া আমি পড়েছি গতকাল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট তুমি বসাতেও পারো, তাতে কিছু যায় আসে না। যদিও গতকাল শব্দটা অবজেক্ট না, তারপরেও কথার কথা বললাম। তো মূল কথা যেটা, ইংলিশে বা বাংলায় একটা বাক্যে সাধারণত কর্তা, কর্ম এবং ক্রিয়া থাকে। তবে কর্তা নাও থাকতে পারে, কর্ম নাও থাকতে পারে, অর্থাৎ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট নাও থাকতে পারে। তবে একটি সেন্টেন্স হতে হলে অবশ্যই অবশ্যই ভার্ব থাকতে হবে। আই থিঙ্ক ইউ হ্যাভ বিন এবল টু আন্ডারস্ট্যান্ড মাই স্পিচ। আমার মনে হয় আমি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তো এখন তাহলে আমরা বুঝলাম এক বা একাধিক শব্দ নিয়ে বাক্য গঠিত হয়। একটা বাক্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে এবং ভাইয়া বলল যে সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট নাও থাকতে পারে, বাট ভার্ব থাকবে। তাহলে এখন এই যেহেতু বাক্যের খুঁটিনাটি বিষয় জেনে গেলাম, এখন আমাকে একটুখানি জানতে হবে যে এই বাক্যের শ্রেণীবিভাগ জানাটা এখন খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা মনে রাখবো অনেক সময় এমসিকিউ আকারে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে গঠন অনুযায়ী বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়। আমরা মনে রাখবো গঠন অনুযায়ী বাক্যকে 3 ভাগে ভাগ করা যায়: সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। এবং আজকের ক্লাসটা আমরা অনেকটা বাংলা এবং ইংলিশের সাথে সমন্বয় করে নিব, যাতে করে তোমার বুঝতে আরো সুবিধা হয়। তুমি একটু মনে করে দেখো তো, তুমি কিন্তু আমার থেকেও ভালোভাবে ইংলিশে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ভালোভাবে পারো। তো ইংলিশে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে যে তুমি কি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড এগুলো প্র্যাকটিস করো না? এগুলো পড়েছো না? তো ইংলিশে যেটা সিম্পল, বাংলায় হচ্ছে সেটাই সরল বাক্য। ইংলিশে যেটা কমপ্লেক্স, বাংলায় সেটাই জটিল বাক্য। ইংলিশে যেটা যৌগিক, বাংলায় সেটাই কম্পাউন্ড। ঠিক আছে, এই হয়ে গেল। তাহলে আমার কথা হচ্ছে, আমি যদি ইংরেজি ভালোভাবে পারি, আমি বাংলা কেন পারবো না? একটু জানো পানি নিয়ে আসতে বল ডেস্কে। আমি যেটা বুঝি ভাই, সোজা সাপটা কথা, আমি ইংরেজিতে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড পারি, তো হোয়াই নট ইন বাংলা? জাস্ট সোজা কথা। জাস্ট কি হলো, আমি একটু শব্দের পার্থক্য, এই ছাড়া কিছু। তো চলুন তাহলে আমরা এই সরল, জটিল এবং যৌগিক বাক্যের বিষয়টা খুব সুন্দরভাবে বুঝবো, এবং এত সুন্দরভাবে বুঝবো যেন এখান থেকে, আগে ভাগে বলে দিই, এখান থেকে এসএসসি পরীক্ষায় 2 থেকে 3টা প্রশ্ন থাকবে, এইচএসসি তে প্রশ্ন থাকবে, অ্যাডমিশন 100% প্রশ্ন থাকবে, আর বিসিএস পরীক্ষায় প্রতি বছর এখান থেকে প্রশ্ন থাকে। তো আমি কিন্তু তোমাদের এই ক্লাসে সবসময় একটা কথা বলি যে ক্লাস 9-10 এর ফাউন্ডেশন যার যত শক্তিশালী, ওই পরবর্তী জীবনে যে আর কিছু পড়া লাগে না। আমি যদি পার্সোনালি আমার কথা বলি, আমার লাইফে আমি 8-9 পর্যন্ত যা পড়েছি, তারপরে এসে আমি আর কিছুই পড়িনি। একেবারে সত্যি কথা। তোমরা যারা আমাকে একটু হলেও চেনো, বোঝো, আমি কিন্তু চাপাবাজি করি না। আর এই চাপাবাজি পড়াশোনার ক্ষেত্রে করে লাভ হয় না। আমি যেটুকু পারি, যেটুকু বুঝি, ওই 8-9-এই শেখা আমার। তারপরে বিশ্বাস করো আমি আর কিছু শিখিনি। আর যা শিখেছি, তো মনে হয়েছে ওই 8-9-10-এ যা শিখছিলাম, ওইটাকেই জাস্ট একটু
ঘুরায় পেঁচায় লেখা, বাট বেসিক জিনিসটা আমি 8, 9, 10 শিখছি। এবং আমি খুব সৌভাগ্যবান ছিলাম যে আমাদের সময় অন্তত স্কুলের যারা সম্মানিত শিক্ষক ছিলেন, ওনারা অনেক বেশি অনেস্ট ছিলেন ওনাদের কাজের প্রতি। খুব মায়া মমতা নিয়েই পড়াতেন। বুঝতে পেরেছো? তো পরবর্তীতে এসে দেখছি যে আর আসলে লাগেনি। আর এখন তোমাদের অনলাইনে পড়াই ঠিক আছে, বাট আমি কিন্তু লাইফে কোনোদিন ওই ইউটিউব, সেটিউব, এটা সেটা কত কিছু আছে, আমি কোনোদিন কোনো ক্লাসের কোনো কন্টেন্ট বা টপিক ওই আর একজন কি পড়াইছে, কে কি পড়াইছে, এই টপিক আর একবার একটু খুঁজে দেখে আসি, দেখি কেমন, নট এ সিঙ্গেল ডে আমার লাইফে আমি এগুলো দেখিনি। সে দেখো দেখবে এসব নাই, ওই বিভিন্ন এটা সেটা, বাট এইগুলো পাবান। কারণ আমি মনে করি যে না, আমি যেটুকু বুঝি জাস্ট তুমি যদি এটা বুঝতে পারো এতেই হবে। আমি তো এইটা বুঝে এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন, বিসিএস সব পরীক্ষায় উত্তরে আসছি, তুমিও পারবে। আর আমি এটাও বুঝি যে আমার থেকেও শর্টকাটে, আমার থেকেও সহজে অন্তত বই পুস্তকে লেখা নাই। জাস্ট আমার বক্তব্যটা বুঝতে হবে। আর আমি মনে হয় যত ধীরে ধীরে তোমাদের বুঝাই, এটা মনে হয় আর কেউ এত ধীরে ধীরে বুঝায় না। আমি আসলে মানুষটা কেমন যেন একটু স্লো, বুঝতে পারছি। তুমি বললেও আমি ফাস্ট হব না, তো কিছু করার নাই, মেনে নাও। এই স্লো ম্যানের স্লো স্লো কথা শোনো। এবার শোনো আমি কেন স্লো বলি, এবার তোমাদের একটু বলি। আমি চাই আমার ক্লাসে কথার কথা 1000 স্টুডেন্ট এখন এই মুহূর্তে, ফর এক্সাম্পল, আমি পার্সোনালি চাই যে আমার ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট যেন ওইটা বোঝে। দ্যাটস ওয়াই দেখবো ভাই আমি অনেক ধীরে ধীরে আস্তে আস্তে বুঝাই। আমি চাইলে কিন্তু অনেক ফাস্ট পড়াতেও পারি, বাট নো, একটা জিনিস বোঝাবো যেন আজীবন মনে থাকে, এটা আমার উদ্দেশ্য। ঠিক আছে? তোমরা যারা পারো খুবই ভালো, কোনো সমস্যা নেই, কিন্তু জানো ক্লাসে 90% স্টুডেন্ট তারা ভালো বোঝে না, আমাকে তো তাদেরকে নিয়ে চলতে হবে। নাকি যে 10% খুব ভালো বোঝে আমি তাদেরকে নিয়ে চলবো? এই জন্য আমি ক্লাসের অনেক সময় অনেক টপিকের আগে বলে দিই, বাবা তোমরা যেটা বোঝো এটা ক্লাস করার দরকার নেই, এই সময় ঘুমাও বা অন্য কোনো সাবজেক্ট পড়ো। ওয়েল, আর যারা বোঝো না, কনফিউশন আছে, ক্লাসে খুব মনোযোগ দিয়ে কথা শুনতে হবে এবং ক্লাস নোট করে রাখতে হবে। যেমন আমি বলছি এখান থেকে এসএসসি থেকে বিসিএস পর্যন্ত পরীক্ষায় প্রশ্ন আসবে, 100% গ্যারান্টি। তো এটা ভালোভাবে বুঝতে হবে, না বুঝলে দুদিন পরে ধরা খাবা, তখন ভাইয়ের কথা মনে থাকবে। ওকে, থ্যাঙ্কস। চলো তাহলে শুরু করি। এই একটা জিনিসই বুঝাবো আজকের ক্লাসে, আর কিছু মনে করে পড়াবো না, এটাই ভালোভাবে বোঝো। একেবারে সোজা কথা রে ভাই, ইংলিশে যখন তুমি সিম্পল সেন্টেন্স পড়েছো, তুমি কি পড়েছো? তোমাকে কি বোঝানো হয়েছে? তোমাকে বোঝানো হয়েছে যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব, ঠিক কিনা? যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে আমরা বলি সিম্পল সেন্টেন্স। Am I right or wrong? I know I am absolutely right. Thank you. কখন থেকে আপনাকে খুঁজে বেড়াচ্ছি, আজকাল ফাঁকি দিচ্ছেন। আর একবার বলছি, ওকে ভাই, আমার মনে হয় কথা শোনা যাচ্ছে, মাঝখানে একটুখানি বেঁধে গিয়েছিল, থ্যাঙ্কস। তো ইংরেজিতে আমি পড়ে এসেছি যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে তাকে বলে সিম্পল সেন্টেন্স। ওই একই কথাটাই বাংলায়, যে সেন্টেন্সে বা যে বাক্যে একটি কর্তা, কর্তা মানে কি? কর্তা মানে এই যে ইংরেজিতে আপনি যেটাকে বলেছিলেন সাবজেক্ট, বাংলায় সেটাকে বলছি আমরা কর্তা। আর ইংরেজিতে আপনি যেটা বলেছিলেন ফাইনাইট ভার্ব, বাংলায়
সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এই যে দেখেন, একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে সরল বাক্য বলে। এটা আপনাদের বইয়ের কথা, আর আমি আমার কথাও এখানে লিখে দিয়েছি। যে সেন্টেন্সে একটা সাবজেক্ট বা কর্তা থাকবে এবং যে সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকবে বা সমাপিকা ক্রিয়া থাকবে, সেইটা হবে একটি সরল বাক্য। ক্লিয়ার? থ্যাংক ইউ। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, সমাপিকা ক্রিয়া বলতে কি বোঝায়? আমি তো এটা বুঝি না। প্রশ্ন করতেই পারেন। চলেন তাহলে আপনার প্রশ্নটা একটু ক্লিয়ার করে দিই। সমাপিকা ক্রিয়া বলতে কি বোঝানো হয়? মনে রাখবেন, সমাপিকা ক্রিয়া হচ্ছে এমন একটা ক্রিয়া। আচ্ছা, মনে রাখার কি দরকার কি? আমি যদি সমাপিকা শব্দটার অর্থ বুঝি, তাহলে তো আমি খুব অনায়াসেই বুঝতে পারি আসলে সমাপিকা ক্রিয়া কাকে বলে। সমাপিকা শব্দটার অর্থ হচ্ছে সমাপ্ত হওয়া, অর্থাৎ যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সমাপ্ত হয় বা যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝা যায়, সেটাকে বাংলায় বলে সমাপিকা ক্রিয়া, ইংরেজিতে বলে ফাইনাইট ভার্ব। যেমন আমি বললাম, আমি পড়ি। খুব মনোযোগ দিয়ে শোনেন, জীবনে একবার শুনবেন আর লাগবে না। একটু নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখেন তো, এই পড়ি ক্রিয়াপদটা দ্বারা বাক্যের অর্থ পূর্ণাঙ্গভাবে বোঝা যাচ্ছে কিনা, বাক্যের অর্থ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা? বোঝা যাচ্ছে। তাহলে আমি বলতে পারি এই পড়ি এটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া, অর্থাৎ এই ক্রিয়াপদটা দ্বারা বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে এবং পূর্ণাঙ্গভাবে বোঝা যাচ্ছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এইবার আমি বললাম, আমি কি বললাম? আমি পড়ে। তাহলে নিজের কাছে নিজে একটু প্রশ্ন করে দেখেন তো, এই পড়ে ক্রিয়াপদটা দ্বারা বাক্যের অর্থ কি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে? নো। তাহলে যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থ স্পষ্টভাবে বোঝা যায় না, বাক্য পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে না, তাকেই আমরা বাংলায় বলবো অসমাপিকা ক্রিয়া, আর ইংরেজিতে বলবো নন ফাইনাইট ভার্বস। ইজ দ্য কনসেপ্ট ক্লিয়ার? আমি এতক্ষণ ধরে এই যে সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া বুঝালাম, আপনারা বুঝতে পেরেছেন কিনা, এবং সরল বাক্য বলতে কি বুঝায় আপনারা বুঝতে পেরেছেন কিনা, কাইন্ডলি একটু কমেন্ট বক্সে বুঝাবেন। যদি আপনারা না বুঝে থাকেন, আমি তাহলে পরবর্তীতে আর আগাবো না। কারণ ওই যে সোজা কথা, আমি তো চাই আপনাদের সবাইকে নিয়ে চলতে। আপনারা বুঝতে পেরেছেন কিনা ফ্রাঙ্কলি বলেন। আমার মনে হয় আমি যত সহজে বুঝাইছি, এর থেকেও সহজে আর বোঝানো সম্ভব না। তারপরেও না বুঝলে বলেন, সমস্যা কি? একেবারে সহজ না ভাইরা? বলো। তোমরা না লাইফটাকে অনেক কমপ্লিকেটেড করে ফেলো। আরে এত কঠিন কিসের? সোজা জিনিস, এত চাপ নাও কেন? আমি বিসিএস ক্যান্ডিডেট বা ক্যাডারদের পড়াতে যেয়ে দেখছি তারা এগুলো পারে না, অথচ তুমি কিন্তু সব পারো। তো পারতেই পারো। থ্যাংক ইউ ভাইয়া। অনেকে বলছে ভাইয়া আর একবার রিপিট করেন। ভাইয়া কিছু মনে নিও না ভাই, 1 ঘন্টার ক্লাস। তোমাকে যদি একই কথা বারবার রিপিট করতে হয় তাহলে তো ক্লাস শেষ করা যাবে না। আমি এই জন্য ক্লাসের শুরুতে সবসময় একটা কথা বলি যে প্লিজ একটু মনোযোগ দিয়ে কথা শুনতে হবে ভাই। অনলাইনে ক্লাস করছো, তোমার যদি মনোযোগ না থাকে, পৃথিবীর যত ভালো টিচারে আসুক তোমাকে বোঝাতে পারবে না। তুমি যদি আমার সামনে থাকতে, সাপোজ আমি কোচিং এ পড়াচ্ছি বা তোমার বাসায় পড়াচ্ছি, আমি তোমার চোখ দেখে বুঝতাম যে তুমি বুঝতে পারছো না। আমি একবার না 10 বার রিপিট করতাম। বাট তুমি বলো, তোমাকে দেখার কি আমার সুযোগ আছে?
দ্যাটস ওয়াই মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। এটা আমার কথা না, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কথা। আমাদের ছেলে মেয়ের মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যায়, ও অনলাইন ক্লাস কোনো মতে করছি, পরে রেকর্ডিং দেখে নিব, এটা সেটা। একটা জিনিস কখনো ডাইরেক্ট আর ইনডাইরেক্ট কখনো এক হয় না। আমি সবসময় বলি যে ক্লাস করবা এবং ক্লাসে তাও সবসময় ফেস সামনে রাখবা। অনেকে কি করে, ওই যে ভিডিওটা মিউট করে দেয় যেন না দেখা যায় এটা সেটা। করবা না, আমার কথাও শুনবা, আমার বক্তব্য শুনবা, দেখবা পড়া অর্ধেক ব্রেনে ঢুকে গেছে। পরবর্তীতে যতই রেকর্ডিং শোনো, এইরকম তো আর পাবা না। হ্যাঁ, রেকর্ডিং অন্তত নেই মামার থেকে কানা মামা, ঠিক আছে, বাট আমি সবসময় মনে করি যে ক্লাসে অ্যাটলিস্ট থাকা উচিত। এটা আমার পার্সোনাল ভিউ থেকে বললাম। এখন তোমরা আমার থেকে অনেক জ্ঞানী, তো যদি মনে হয় যে না আই এম রং, ঠিক আছে। তো young ladies and gentlemen, thank you for understanding this simple sentence. আমার মনে হয় আমরা সরল বাক্য বুঝে গিয়েছি। এরপরে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে জটিল বাক্য। তার আগে ছোট্ট করে আপনাদের একটা কথা একটু বলে রাখি, আপনারা একটু দয়া করে খাতায় বা বইয়েও লিখে রাখতে পারেন। আপনাদের এই বইটা আমার সব মিলায় পছন্দ না, এখন কি বলবো আর বলেন। আমরা এমন এক দেশে বাস করি, প্রতি বছরে বছরে বই চেঞ্জ হয়, কিছু বলার নাই আর। পৃথিবীর মধ্যে বাংলাদেশ হচ্ছে একমাত্র দেশ যে দেশে ইতিহাস প্রতি বছর বছর চেঞ্জ হয়, আর বাংলা ব্যাকরণ মাঝে মাঝে চেঞ্জ হয়, ঠিক আছে। তো আমি কমেন্ট বক্সটা অফ করে দিচ্ছি। প্রথমে যেটা মনে রাখবেন সেটা হচ্ছে জটিল বাক্যের আরেকটা নাম হচ্ছে মিশ্র বাক্য। আপনাদের বইয়ে লেখা নাই মিশ্র বাক্য, বইয়ে লিখে রাখেন, খাতায় লিখে রাখেন। ফাইজা বলছে আজকে কম পড়ান, ঠিক আছে ভাইয়া, 5 মিনিট আগে 10 মিনিট আগে ছেড়ে দিব, যেটুকু পড়াচ্ছি ওইটুকু শোনো। কমেন্ট বক্সটা অফ করে দিলাম। মোহাম্মদ মিশাল বলছে আমার নামটা নেন, আমার নাম কেউ নেয় না। ঠিক আছে ভাই, তোমার নাম নিলাম, এবার খুশি তো? থ্যাংক ইউ। শোনো, আমি না সবার নাম পড়তে চাই, বলতে চাই, কিন্তু দেখো হাজারখানেক স্টুডেন্টের নাম বলতে গেলে এই ক্লাস আজকে সারাদিন ধরে নিলেও ক্লাস শেষ হবে না। দরকার কি, নাম থাকুক না, তোমার কামটা ইম্পর্টেন্ট, তাই না? তো আমাদের কাজটা ঠিক আছে কিনা এটাই গুরুত্বপূর্ণ, নাম ব্যাপার না। তো মনোযোগ দিয়ে শোনো, জটিল বাক্য বা মিশ্র বাক্য কাকে বলে। চলো আমরা একটু আমাদের মতো করে বুঝে আসি। এই যে বইয়ে যা লেখা আছে বইয়ের মতো থাক, আমরা একটু আমাদের মতো বুঝি। ইংরেজিতে কমপ্লেক্স সেন্টেন্স সবাই বোঝো তো, কমপ্লেক্স সেন্টেন্স যদি ইংরেজিতে বুঝে থাকো, বাংলায় জটিল বাক্য খুব অনায়াসে বুঝবে। এবার একটু আমি আমার মতো বুঝাচ্ছি, তোমরা দয়া করে আমার মতো করে বোঝো। এতদিন তো অনেকভাবে বুঝে আসছো। জটিল বাক্য মনে করো এই একটা বাক্য। সব সময় মনে রাখবা, জটিল বাক্যের মাঝে মনে মনে ধরে নাও, জটিল বাক্যে মাঝখানে ঠিক এরকম একটা দেয়াল আছে। তো দেয়াল কি করে, মনে করো যে তুমি বুঝতে পারছো দেয়ালের কাজ কি, ডিভাইড করা, বিভাজন সৃষ্টি করা, ওই পারে একটা অংশ, এ পাশে একটা অংশ। জটিল বাক্যের সবসময় মনে রাখবা, একটি বাক্যে দুইটা অংশ থাকবে। এটা হচ্ছে প্রথম কথা, নাম্বার 1। একবার বলছি কিন্তু বারবার বলবো না। নাম্বার 2, দুইটা অংশেই বাম পাশে একটা সাবজেক্ট ভার্ব থাকবে, ডান পাশেও একটা সাবজেক্ট ভার্ব থাকবে। তার মানে কি হলো, জটিল বাক্যে উভয় পাশেই সাবজেক্ট ভার্ব থাকবে। ক্লিয়ার? থ্যাংক ইউ। এর পরের যে কথা সেটা হচ্ছে এই যে একটা বাক্যের দুইটা অংশ, যেমন আমি একটা বাক্য লিখলাম, যদি তুমি পড়ো, তুমি পরীক্ষায় ভালো করবে।
একেবারে সোজা সাপটা কথা। তাহলে দেখো তো, এই যে একটা বাক্য আমি লিখলাম, যদি তুমি পড়ো তুমি পরীক্ষায় ভালো করবে, এইটা কি একই বাক্যের মধ্যে দুইটা অংশ হলো না? এবং লক্ষ্য করে দেখো, একটি অংশে সাবজেক্ট এবং ভার্ব আছে, পরবর্তী আরেকটা অংশে সাবজেক্ট এবং ভার্ব আছে। ক্লিয়ার? ওকে। এর পরের কথা হচ্ছে, ইংরেজি যখন তোমরা পড়তে গিয়েছো কমপ্লেক্স সেন্টেন্স, তোমাদেরকে অনেক বড় বড় স্যারেরা বলছে কমপ্লেক্স সেন্টেন্সে একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওরে বাবারে, শুনতে গেলে ভয় করে। আমি তোমাদের একটা সোজা বাংলায় কথা বলি, এগুলো জীবনে কোনো কাজে লাগবে না। বিগত 10 বছরে বাংলাদেশে অ্যাডমিশন টেস্টে কোনো জায়গায় ক্লজ থেকে কোনো প্রশ্ন আসেনি, শুধু গত বছর মেডিকেল অ্যাডমিশন টেস্টে একটা প্রশ্ন আসছে। আমি যেটা বলবো এটাই সত্যি, এখানে চাপাবাজির কিছু নাই, কথা শুনতে হবে। ওই ক্লজ ক্লজ পড়তে যাবা, মাথা হ্যাং হয়ে যাবে, মাথা নষ্ট হয়ে যাবে, কোনো দরকার নাই। ক্লজ আসছে কোথা থেকে? সাবজেক্ট এবং ভার্ব থেকে, আগে ওইটা ভালোভাবে চেনো, তারপরে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, ওটা জীবনে অন্য সময় পড়া যাবে। ক্লিয়ার? সোজা কথা। প্রিন্সিপাল ক্লজ কাকে বলে? একটা বাক্যের দুইটা অংশ, দুইটা অংশের মধ্যে যে অংশটা মূল অংশ সেটাই প্রিন্সিপাল ক্লজ, আর ওই মূল অংশের ভিত্তি করে আরেকটা যে অংশ গড়ে উঠেছে সেটাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার? সোজা। যেমন আমি যদি তোমার কাছে এখন প্রশ্ন করি, যদি তুমি পড়ো তুমি পরীক্ষায় ভালো করবে, দেখো তো এই বাক্যের দুইটা অংশ আছে কিনা? অবশ্যই আছে। এখন যদি আমি তোমাকে বলি যে এই বাক্যের মধ্যে প্রিন্সিপাল ক্লজ কোনটা, বা এই বাক্যের মধ্যে মূল অংশ কোনটা, তুমি পারবা না? অবশ্যই পারবা। বাবা, আগে তো তোমাকে পড়তে হবে, তারপরে না ভালো রেজাল্ট। তুমি পড়াশোনাই করলে না, কিসের ভালো রেজাল্ট? তাহলে আমরা সবাই বুঝতে পারছি যে মূল অংশ কোনটা। তো আমরা সবসময় মনে রাখবো যে জটিল বাক্যে দুইটা অংশ থাকবে এবং একটা অংশের উপর আর একটা অংশ নির্ভরশীল থাকবে। যেমন আমি তোমাকে আজকে বললাম একটু পরে ইফতার, তুমি যদি আজকে আসো তোমাকে আজকে ইফতার করাবো, তাহলে আগে তো বাবা তোমাকে আসতে হবে। তুমি আমার কাছে আসলে না, ওই গাইবান্ধা থেকে ফোন করে আমাকে বলছো ভাইয়া ফোনে ফোনে ইফতার পাঠায় দেন, এটা তো হবে না। আমি কি বুঝাইতে পারছি? তো মূল কথা হচ্ছে তুমি আমার কাছে আসো, তাহলে আগে আসো তারপর ইফতার খাও। তুমি আসো সন্ধ্যাবেলা, আমি তোমাকে চটপটি খাওয়াবো, ফুচকা খাওয়াবো। তুমি আসলে না, আমি কি খাওয়াবো? তো ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই প্রথমে একটা অংশ থাকতে হবে এবং সেই মূল অংশের উপর ভিত্তি করে আর একটা অংশ গড়ে উঠবে। ক্লিয়ার? থ্যাংক ইউ। দেখেন আমি এতক্ষণ ধরে যা বললাম সেটাই এখন বইয়ে বলছে, একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকে, তাকে বলে জটিল বাক্য। তাহলে একটা মূল বাক্য আগে থাকতে হবে, তার অধীনে একাধিক আশ্রিত বাক্য থাকতে পারে, থাকলে ভালো, না থাকলে আরো ভালো, ওতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু মূল বাক্য থাকতে হবে। ও আপনাদেরকে আরেকটা কথা বলা হয়নি, এই কোনটা রেখে কোনটা বলবো। এই যে আমি বলেছিলাম না কমপ্লেক্স সেন্টেন্সে প্রথমে একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, পরে একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। অনেক সময় মনে রাখবেন এই সাবজেক্টটা সাইলেন্ট থাকতে পারে। যেমন যদি তুমি পড়ো তুমি পরীক্ষায় ভালো করবে, আমি যদি এখানে তুমিটা না দিতাম, খেয়াল করে দেখেন এতে কিন্তু বাক্যটা হতো যদি তুমি পড়ো পরীক্ষায় ভালো করবে, একই কথা। তো এটা দ্বারা বোঝাতে চাচ্ছি, for sometimes you may not find the actual subjects in another clause, but bear it in mind that there must have a subject there. বাংলার মধ্যে ইংরেজি বলে ফেললাম, তাই তো? আচ্ছা বাংলায় বলতেছি, যদি দেখো পরবর্তী অংশে সাবজেক্ট নেই, কোনো সমস্যা নেই, তুমি কনফার্ম থাকো ওখানে একটা সাবজেক্ট আছে, বাট সাইলেন্ট আছে। বাংলা এটাকে বলা হয় উজ্জ্ব থাকা, সাইলেন্ট থাকা। ক্লিয়ার? সোজা কথা। আরে তোমরা এগুলো পারো, আমার থেকেও ভালো পারো, শুধু শুধু আমি সময় নষ্ট করতেছি। তো জটিল বাক্য বুঝলাম,
এরপর হচ্ছে যৌগিক বাক্য। জটিল বাক্য যদি তুমি বাস্তবে বুঝে থাকো, যৌগিক বাক্য হচ্ছে সবচেয়ে সোজা। যৌগিক বাক্যটা কি? একই কথা, ওই যে জটিল বাক্যে আমি যা যা বলেছিলাম যৌগিক বাক্যে ঠিক তাই। জটিল বাক্যে কি বলেছিলাম? এত বড় একটা সেন্টেন্স, এত বড় সেন্টেন্সে এই একটা সাবজেক্ট, এই একটা ভার্ব, এই একটা সাবজেক্ট, এই আর একটা। কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্যে ঠিক তাই থাকবে। শুধু পার্থক্যটা হচ্ছে এখানে জটিল বাক্যের এখানে একটা কমা ছিল, বা কিছু নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। শুধু মনে রাখতে হবে আমাদেরকে যেটা আমাদের এই যৌগিক বাক্যের দুইটা অংশের মাঝে, ইংরেজিতে এটাকে বলে কনজাংশন, বাংলা এটাকে বলে কি যেন বলে, সংযোজক অব্যয়। তো অব্যয় টব্যয় জীবনে কঠিন লাগে শুনতে, বাদ। সংযোজক, কনজাংশন যা, সংযোজক তাই। এবং ইংলিশে কনজাংশন গুলো কি কি থাকে? ইন জেনারেলি অ্যান্ড, বাট, অর। তাহলে ইংলিশে যদি অ্যান্ড বাট অর থাকে, বাংলায় কি হয়? অ্যান্ড এর বাংলা হচ্ছে এবং, বাটের বাংলা কি কিন্তু, আর অর মানে বা বা অথবা। হয়ে গেল যৌগিক বাক্য। তাহলে যৌগিক বাক্য কি হলো? একটা বাক্যের দুইটা অংশ থাকলো, দুইটা অংশের মাঝখানে একটা ব্রিজ, একটা সংযোজক হিসেবে অ্যান্ড বাট অর লাগাই দিলা, শেষ। ইংরেজিতে অ্যান্ড বাট অর, বাংলায় এবং কিন্তু অথবা, শেষ। তোমরা বলো এর থেকেও সহজ আর কি কিছু আছে? একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো। সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য যা বুঝালাম আপনারা বুঝতে পেরেছেন কিনা? সবাই কাইন্ডলি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্লিজ। থ্যাংক ইউ। যেটুকু বুঝালাম বোঝা গেছে কিনা সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। সহজ নাকি কঠিন? আর এই যদি না বুঝতে পারেন বই পড়ে বুঝবেন না, এত সহজ না। শোনো, রমজান মাসে আমি জানি তোমাদের অনেকের কষ্ট হচ্ছে, আর আজকে কেন জানি বেশ ভালোই গরম পড়ছে। জীবনের সময়ের মূল্য আছে, বুঝতে পেরেছো? তুমি সময় দিয়ে এখানে ক্লাস করছো, আমি সব সময় চাই একটা ক্লাস থেকে যেন তুমি কিছু নিতে পারো। তুমি যদি দিন শেষে এখান থেকে কিছু না নিতে পারো, তাইলে সময় নষ্ট করে লাভ নাই। ওর থেকে খেলাধুলা করা ভালো, ঘুমানো ভালো। তুহিন বলতেছে সমাসের থেকে সহজ। আরে বেটার, সমাসও সহজ, একটু মনোযোগ দিয়ে শুনতে হয়। সমাসের ক্লাসটা রেকর্ডিং শুনে আসো, দেখবে ভালো লাগবে। ইংরেজির সাথে বাংলার সম্পর্ক আছে, বুঝতে পেরেছো? এগুলো তোমরা যখন পড়বা একসাথে সমন্বয় করে পড়বা, দেখবা অনেক সহজ হয়ে গেছে। এই সো কল বিভিন্ন টিচারের উপর ডিপেন্ড করে, এ টিচারের কাছে দৌড়াও, ওই টিচারের কাছে দৌড়াও, আমার এটা খুবই অপছন্দ। এত লাগে না রে ভাই জীবনে। তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়বা, বাংলা ইংলিশে যদি পড়া লাগে তোমার, তাইলে এই জীবনে শুধু ওই রাস্তা দৌড়াদৌড়ি করতে থাকো এ মাথা মাথা, তোমার দিয়ে লেখাপড়া করতে হবে না। জীবনটাকে এত সহজ কঠিন করো না ভাই, একটু সহজ করে নাও। তো আমি কমেন্ট বক্স অফ করে দিচ্ছি। চলো এবার আমরা আবার পরবর্তী অংশে ফিরে যাই।
তো বাক্যের অংশ, এটা কোনো কাজে লাগবে না লাইফে। বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যকে নিম্নোক্ত কয়েকটা ভাগে ভাগ করা যায়। চলেন আমরা এগুলো একটু বুঝে আসি। এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি কিন্তু বাংলার সাথে ইংরেজি যতটা সমন্বয় করে পড়ানো যায় আমি চেষ্টা করি সেটা পড়ানোর। এটার কারণ হচ্ছে একটাই, ওই যে ক্লাসের এক ফাঁকে বলছি যে বাংলা আর ইংলিশ এটা তো একই। ওই বাংলায় লেখা সাবজেক্ট কর্তা, ইংরেজিতে লেখা সাবজেক্ট। বাংলায় লেখা ক্রিয়া, ইংরেজিতে লেখা ভার্ব। জাস্ট দিস ইজ দ্য ডিফারেন্স, নাথিং এলস। তাহলে আমার কথা আমি যদি ইংরেজি বুঝি, আমি কেন বাংলা বুঝবো না? একেবারে সোজা কথা। ঠিক আছে, ওকে। মহি নামক একজন বলছে, এগুলো কি এসএসসি পরীক্ষা আসে? 100% আসে, 100% গ্যারান্টি। যে কোনো একটা বোর্ড প্রশ্ন খোলো, সরল, জটিল, যৌগিক, এখান থেকে প্রশ্ন যদি না আসে তুমি আমাকে বলো, 100% এখান থেকে আসে। তো বাংলা বাক্যকে মূলত বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়। তার মধ্যে বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যকে মূলত নিম্নোক্ত ভাগে ভাগ করা যায়: বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক এবং আবেগবাচক। অনুজ্ঞাবাচক বাক্য কাকে বলে? এখান থেকে এসএসসি পরীক্ষায় এবং অ্যাডমিশন টেস্টে প্রায় বছর প্রশ্ন থাকে। ছেলে মেয়ে অনুজ্ঞাবাচক বাক্য বোঝে না, পরীক্ষার হলে দেখার সাথে সাথে মাথা ঘুরায়। আমি আজকে মাথা ঘুরানো ট্যাবলেট দিয়ে দিব, সুন্দর করে খেয়ে যাবা, দেখবা পরীক্ষার হলে যে আর মাথা ঘুরাবে না। ঠিক আছে, মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথমে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে বিবৃতিবাচক বাক্য। বিবৃতিবাচক বাক্য কাকে বলে আমি জানি আপনারা অনেকেই জানেন না, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে আপনারা এটা জানেন। মনে রাখবেন, বিবৃতি মানে হচ্ছে বক্তব্য। দৈনন্দিন জীবনে সকালবেলা ঘুম থেকে উঠে রাত পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের বক্তব্য উপস্থাপন করি। এই যে বক্তব্য উপস্থাপন আমরা করছি, these all speech are called assertive sentence or বিবৃতিবাচক বাক্য। আপনি যা বলছেন সবই কম বেশি হচ্ছে আপনার বক্তব্য প্রকাশিত হচ্ছে, আর বক্তব্য মানে হচ্ছে বিবৃতিমূলক বা বিবৃতিবাচক বাক্য। তাহলে দৈনন্দিন জীবনে আপনি কি কি কথা বলেন? আপনি একবার ইতিবাচক কথা বলেন, একবার নীতি না, কিন্তু এটা নেতি। আপনারা তো ভুল করেন, এটা নীতিবাচক না, নেতিবাচক। খেয়াল রাখেন। ইংরেজিতে একটু খেয়াল করে দেখেন তো আপনি পড়েছেন কিনা, অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। এবং আমি জানি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে যে আপনারা অ্যাফার্মেটিভ নেগেটিভ আমার থেকেও ভালো পারেন। ওই ইংরেজিতে অ্যাসার্টিভ সেন্টেন্স ক্যান বি ক্লাসিফাইড ইন টু ওয়েজ, দ্যাট ইজ অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ। এট দ্য সেম টাইম বাংলায় বিবৃতিমূলক বাক্য দুই ভাগে বিভক্ত, একটা ইতিবাচক, একটা নেতিবাচক। একই। ইতিবাচক মানে কি? আমি খাই, আমি যাই, আমি বই পড়ি, সব ইতিবাচক কথা, পজিটিভ কথা। আর নেতিবাচক কি? নেগেটিভ কথা। আমি খাই না, আমি যাই না, আমি পড়ি না, আমি ঘুমাবো না, আমি হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, আমি সব না 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 না। তো এই যে না 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 না, সব হচ্ছে নেগেটিভ কথা। আর আমরা কিন্তু কোনোভাবে কখনো নেগেটিভ মাইন্ডেড হব না, ঠিক আছে? আমি সবসময় কিন্তু খুব ইতিবাচক মানুষ। আমার কোনো সমস্যা মনে হয় আরে সব ঠিক হয়ে যাবে, এত নেগেটিভ চিন্তা করে লাভ নেই। সো বি পজিটিভ ইন অল রেসপেক্টস ইন অল লাইফ। ওকে, থ্যাংক ইউ। তো যেটা বলতে চাচ্ছিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স যা, বিবৃতিমূলক বাক্য তাই। এরপরে যেটা প্রশ্নবাচক বাক্য, আমার মনে হয় প্রশ্নবাচক বাক্য বোঝে না এমন কেউ নাই। জাস্ট যে বাক্যের শেষে এরকম একটা খোসা, সেটাই হচ্ছে প্রশ্নবাচক বাক্য। এই খোসার নাম কি? প্রশ্নসূচক চিহ্ন। কারো কাছে কোনো কিছু জানার ইচ্ছা থাকলে প্রশ্নবাচক বাক্য, তোমার নাম কি, তুমি যাও কোথায়, কোন স্কুলে পড়ো, সব প্রশ্নবাচক বাক্য। দ্যাট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। অনুজ্ঞাবাচক বাক্য, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এসএসসি পরীক্ষায় এমসিকিউ আকারে পরীক্ষায় প্রশ্ন কেমন আসে জানো? পরীক্ষায় প্রশ্ন আসে,
নিচের কোনটি অনুজ্ঞাবাচক বাক্য? তো অনুজ্ঞাবাচক বাক্য সে বোঝে না, সেই জন্য সে উত্তর করে আসতে পারে না। তো আমরা আজকে বুঝবো যে বাক্যের দ্বারা আদেশ, কি নিষেধ, অনুরোধ, প্রার্থনা, আবার বলছি পরীক্ষায় প্রশ্ন এসেছে, সেই বাক্যটা দেখে যদি তুমি বোঝো ওই বাক্য দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ এ ধরনের কিছু বোঝানো হয়েছে, সেটা হবে অনুজ্ঞাবাচক বাক্য। ইংরেজিতে এটাকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? আমাকে কলমটি দাও, অনুরোধ করেছি, তার মঙ্গল হোক, প্রার্থনা করলাম বা আশীর্বাদ করলাম। দয়া করে দরজাটা খোলো, অনুরোধ করলাম। আদেশ কি? তোমাকে এখনই পড়তে হবে, পড়াশোনা তো ভুলেই গেছো, পড়তে হবে। ঠিক আছে? তো ভাই আদেশ, অনুরোধ, উপদেশ বুঝবা, সোজা কথায় অনুজ্ঞাবাচক বাক্য উত্তর করে আসবা। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো, খুবই ইম্পর্টেন্ট। আবেগ কি? আবেগ কি বুঝাবো? বাঙালির আর কিছু থাকুক আর না থাকুক, আবেগ আছে। এই যে আবেগ, আবেগবাচক বাক্যের শেষে সবসময় এই খোঁচাটা থাকে, আবেগ সূচক চিহ্ন। অ্যান্ড আমার বিশ্বাস আপনার বিষয় বুঝতে পেরেছে। থ্যাংক ইউ। আমরা যখন কোনো কিছু শুনে অবাক হয়ে যাই, আমাদের ভিতরকার কোনো উচ্ছ্বাস প্রকাশিত হয়, ওয়াও উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। এই যে ওয়াও এর পরে এই যে বাংলাদেশ দেখো চ্যাম্পিয়ন্স ট্রফিতে কত খারাপ খেললো, কি করার, তারপরও নিজের দেশকে তো সাপোর্ট করতে হয়। আমি আবার বাংলাদেশ দলের খুব গোড়া সাপোর্টার, বুঝতে পারছো? ও হারলেও দেখি, না জিতলে তো দেখি। তবে এবার খেলা দেখে খুব মানে দলটা কেমন জানি খুব অগোছালো মনে হলো। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা অনেক ভালো খেলছিলাম জানো, এবার কি হলো বুঝলাম না। যাই হোক, আমরা সবাই আশাবাদী, তাই না? আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এতক্ষণ পর্যন্ত আমরা এই যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম, এটার উপর ভিত্তি করে আমরা এখন কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন সলভ করব। আমি কমেন্ট বক্সটা অন করে দিচ্ছি, আপনারা দয়া করে একটু কমেন্ট বক্সে উত্তর করবেন। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে কি বলে? আপনারা সবাই উত্তর করবেন প্লিজ। উত্তর না হলে কোনো যায় আসে না, আপনি দয়া করে উত্তর করুন। থ্যাংক ইউ, আমরা উত্তর পেয়ে গিয়েছি। বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে বলে মূলত কর্তা, অর্থাৎ সাবজেক্টের উপর ভিত্তি করে সবসময় ভার্ব পরিচালিত হয়। পরবর্তী প্রশ্ন, এটা কিন্তু একটা বোর্ডের প্রশ্ন। তার বয়স হলেও বুদ্ধি হয়নি, দেখি এটা কে কে উত্তর করতে পারো, সবাই অ্যান্সার করো প্লিজ। সবাই অ্যান্সার করতে হবে প্লিজ। থ্যাংক ইউ। এক একজন এক এক উত্তর করছো, কিন্তু এটার উত্তর হবে তার বুদ্ধি হয়নি। এই যে এটা সরল বাক্য, তোমরা অন্যান্য অনেক উত্তর করে ফেলেছো। পরবর্তী প্রশ্ন, তার মঙ্গল হোক, এটি কোন ধরনের বাক্য? সবাই অ্যান্সার করবো প্লিজ।
থ্যাংক ইউ। আমরা মোটামুটিভাবে উত্তর পেয়ে গিয়েছি। অসংখ্য ধন্যবাদ। এই যে আমরা সবাই জানি এটা অবশ্যই অনুজ্ঞাবাচক বাক্য। কেন অনুজ্ঞা? আদেশ, অনুরোধ, উপদেশ এবং প্রার্থনা আছে এখানে। তার মঙ্গল হোক এটার দ্বারা আমরা উইশ করছি। দ্যাটস ওয়াই এটা অনুজ্ঞাবাচক। গঠনগত দিক দিয়ে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? এই প্রশ্ন এসএসসি পরীক্ষায় এসেছে। সবাই উত্তর করুন। থ্যাংক ইউ। আমরা জানি গঠন অনুযায়ী বাক্যকে 3 ভাগে ভাগ করা যায়। আরেকটা প্রশ্ন আমরা সলভ করব। বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকা বিবেচনায় বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। এটা বাদ দেন, এটা আমরা যেহেতু পড়িনি এটা বাদ। এরপরে আমরা নতুন আরেকটা টপিকে চলে যাচ্ছি এবং যথারীতি আমরা কমেন্ট বক্সটা একটু অফ করে দিচ্ছি। থ্যাংক ইউ। আমরা যদি বাক্য কাকে বলে এটা যদি বুঝতে পারি, বাক্যের বর্গ কাকে বলে এটাও খুব অনায়াসেই বুঝবো। কিভাবে বুঝবো? কেননা আমি বাক্য তো বুঝি, তো বাক্য যদি বুঝি বাক্যের বর্গ অনায়াসে বুঝবো। বাক্যের বর্গ বলতে কি বোঝায়? বাক্যের বর্গ বলতে বোঝায় একটা বাক্যের মধ্যে তো ভাই অনেকগুলো শব্দ থাকতে পারে, তাই না? এটা আমরা জানি, যেটা আমরা আজকে ক্লাসের শুরুতে বললাম, এক বা একাধিক শব্দ নিয়ে একটা বাক্য গঠিত হয়। তো একটি বড় বাক্যে বা একটা যে কোনো বাক্যে একাধিক শব্দ নিয়ে একটা বাক্য গঠিত হতে পারে। am I রাইট? তাহলে এই যে বড় একটা বাক্যের মধ্যে এই ছোট ছোট যে অংশগুলো কয়েকটা শব্দ নিয়ে মূলত একটা বাক্যের বর্গ গড়ে ওঠে। অর্থাৎ একাধিক শব্দ নিয়ে একটা বাক্যাংশ গঠিত হয় এবং সেই বাক্যাংশকে মূলত বলা হয় বাক্যের বর্গ। এই যেমন আমরা দেখতে পাচ্ছি মালা ও মায়া খুব সকালে বাড়ির সামনে থাকা স্কুল বাসে উঠে পড়ল। তাহলে এখানে এত বড় একটা বাক্য, এই বাক্যটাকে আমরা ছোট ছোট ভাগ করলাম এবং এই যে ছোট ছোট ভাগ করে এই যে একটা একটা গুচ্ছ করলাম, এই একটা একটা শব্দের গুচ্ছকে আমরা বলছি একটা একটা বর্গ। ক্লিয়ার? এই যে বাক্যটাকে ভাঙলাম, ভেঙে একটা একটা গুচ্ছে ভাগ করলাম, এই একটা একটা গুচ্ছ হচ্ছে বাক্যের বর্গ। ইংরেজিতে এটাকে বলা হয় সাধারণত ফ্রেজ। ছোটবেলা থেকে শুনেছো নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আরো কত কিছু শুনছো। কেমন যেন একটু শুনে ভয় ভয় করতো না? কি না কি তার ঠিক নাই। আজকে দেখো আমরা বাংলা বুঝবো, আমরা যদি বাংলাটা বুঝতে পারি ইংরেজি একেবারে পানির মতো সোজা হয়ে যাবে। ওকে, তো লেটস মুভ। বিশেষ্য পদ কাকে বলে? যদি আমি এইটা জানি তাহলে বিশেষ্য বর্গ কাকে বলে আমি জানব। আমরা অন্তত এটা জানি যে বিশেষ্য পদ কাকে বলে। আমরা জানি যে কোনো নামই হচ্ছে মূলত সেটা বিশেষ্য পদ। এবার ওই বিশেষ্য পদের সাথে যদি অন্য কোনো একটা পদ, সেটা যে কোনো পদ যুক্ত থাকতে পারে, বিশেষ্য পদ হতে পারে, বিশেষণ পদ হতে পারে বা যে কোনো কিছু, মূলত বিশেষ্যের সাথে যদি অন্য কোনো পদ যুক্ত থাকে সেটা হয়ে যাবে বিশেষ্য বর্গ। যেমন আমি যদি বলতে পারতাম করিম বৃষ্টিতে ভিজছে, এটা কি আমি বলতে পারতাম না? তোমরা বলো বলতে পারতাম কিনা? করিম বৃষ্টিতে ভিজছে, এটা আমি বলতে পারতাম তো?
অবশ্যই পারতাম, বাক্যের অর্থটাও স্পষ্ট হতো। কিন্তু আমি আবার কি করলাম, আমি বললাম শুধু করিম না, ওর সাথে রহিমও বৃষ্টিতে ভিজেছে। আচ্ছা, আমি যদি যোগ করে দিতাম রহিম ও করিম এবং তাদের বন্ধুরা বৃষ্টিতে ভিজেছে, তাহলে এই যে রহিম করিম বন্ধুরা এরা কি সব নাউন না? সবাই বিশেষ্য পদ। আর দেখেন ওই বিশেষ্য পদ এর সাথে সম্পর্কিত অন্য যে পদগুলো আসলো সবাই বিশেষ্য, এই জন্য এটা হয়ে গেল বিশেষ্য পদ। আমি বললাম ভাই পড়তে বসেছে, এবার ভাইয়ের সাথে আমি লাগিয়ে দিলাম আমার প্রিয় ভাই, আমার আপন ভাই, আমার ছোট ভাই পড়তে বসেছে। কি হবে না? অবশ্যই হবে। অর্থাৎ মূলত ভাই বিশেষ্য পদ হিসেবে থাকলো, তার সাথে আপনি যা খুশি বসান, কোনো সমস্যা নেই, হয়ে যাবে বিশেষ্য বর্গ। একইভাবে বিশেষণ বর্গ, আমি যদি জানি সুন্দর শব্দটা একটা বিশেষণ পদ, ইংরেজিতে এটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের সাথে বা বিশেষণ পদের পূর্বে কি আর একটা পদ বসতে পারে না? আমি বললাম গুড, এবার আমি বললাম ভেরি গুড, তাহলে গুডের আগে কি ভেরি শব্দটা বসতে পারে না? অবশ্যই বসতে পারে। ওই ভেরিটাকে ইংরেজিতে বলা হয় অ্যাডভার্ব, আর গুড তো অ্যাডজেক্টিভ, এটা আমরা সবাই জানি। তাহলে ইংরেজিতে অ্যাডজেক্টিভের আগে যদি অ্যাডভার্ব বসতে পারে, বাংলাও বসতে পারে। তোমাকে আজকে খুব সুন্দর লাগছে, কেন আমি খুব না বলে কি বলতে পারতাম না তোমাকে সুন্দর লাগছে? অবশ্যই পারতাম। তো ফ্যাক্ট হচ্ছে, মূল কথা যেটা, আপনি এই বিশেষ্য পদের সাথে, দুঃখিত বিশেষণ পদের সাথে আপনি যা খুশি বসায় দেন, ওইটা বিশেষণ বর্গ হয়ে যায়। ক্লিয়ার? থ্যাংক ইউ। এরপরে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণটা কি? একেবারে সোজা, এর থেকে সহজ আর কিছু নাই। ইংরেজিতে এইটাকে বলা হয় হচ্ছে, কি বলা হয় বলতো? ইংরেজিতে ক্রিয়া বিশেষণকে বলা হয় হচ্ছে অ্যাডভার্ব। আমি আপনাদের একটা শর্টকাট লিখে দিচ্ছি, খাতায় সুন্দর করে লিখে রাখেন। আপনার আর জীবনে অ্যাডভার্ব বের করা নিয়ে কোনো কষ্ট করতে হবে না। লিখে রাখেন, ক্রিয়াপদের কাছে কখন, কোথায়, কিভাবে। আবার বলছি, ক্রিয়াপদের কাছে কখন, কোথায়, কিভাবে দ্বারা প্রশ্ন করে যে উত্তর আমরা পাবো সেটাই হবে হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়াপদের কাছে কখন, কোথায়, কিভাবে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো সেটাকে আমরা বাংলায় বলবো ক্রিয়া বিশেষণ, আর ইংরেজিতে বলবো অ্যাডভার্ব। আর ক্রিয়া বিশেষণের সাথে যদি কোনো অন্য শব্দ যুক্ত থাকে সেটাকে আমরা বলবো ক্রিয়া বিশেষণ বর্গ। ক্লিয়ার? থ্যাংক ইউ। সে রওনা হলো, কখন রওনা হলো? সকাল 8টায়। সে তোমার মতো খেয়ে আর ঘুমিয়ে দিন কাটাচ্ছে। দিন কাটাচ্ছে কিভাবে কাটাচ্ছে? খেয়ে আর ঘুমিয়ে। দেখতে দেখতে বছরে 2 মাস শেষ, এই রোজা রমজান ঈদ করতে করতে আরো 2 মাস শেষ, হঠাৎ করে দেখবা টেস্ট পরীক্ষা চলে আসছে। তার জন্য এখন থেকে একটু সিনসিয়ার হতে হবে। জীবনটা এত সোজা না বাবা, আবার খুব সোজা যদি প্ল্যান মাফিক ছুটতে পারে। জাস্ট যেগুলো 2-1 ঘন্টা পড়ো হয়ে যাবে, বেশি চাপ নিও না, রিল্যাক্স। তো ক্রিয়াপদের কাছে কখন, কোথায়, কিভাবে ধরে প্রশ্ন করলে ক্রিয়া বিশেষণ পাওয়া যায়, আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি। ক্রিয়াবর্গ, এর থেকেও সহজ কিছু আর নাই। প্রথম কথা, ক্রিয়া তো আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। এই সবগুলো যে ক্রিয়াপদ, আমার মনে হয় আমরা ক্লাসে এই মুহূর্তে যারা আছি সবাই কম বেশি জানি। আর এই ক্রিয়াপদের সাথে
আর যা যা সংযুক্ত থেকে একটা গুচ্ছ বা একটা অংশ তৈরি করবে, দ্যাট উইল বি ক্রিয়াবর্গ অর ভার্বাল ফ্রেজ। তাহলে এবার আজকে বা যদি তোমাদের ফ্রেজ শেখার খুব প্রয়োজন হয়, তোমরা তো বাংলাটা বুঝলে, এবার একটু ইংরেজি বইটা খুলে নাড়াচাড়া করে দেখো, একেবারে জলের মতো, একেবারে পানির মতো সোজা হয়ে যাবে। এই জন্য আমি সবসময় বলি, মাতৃভাষায় আগে যে কোনো কনসেপ্ট ক্লিয়ার করতে হয়। এটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। যে স্টুডেন্ট ভালো বাংলা ব্যাকরণ বোঝে না, তার ইংরেজি গ্রামার আরো কঠিন লাগে। এটা সোজা কথা, বুঝতে পারছো? তো চলো, আমরা যেহেতু বুঝে গেলাম, এখন এই টপিকের উপর ভিত্তি করে আমরা কয়েকটা এমসিকিউ টাইপের কোশ্চেন একটু সলভ করি। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, কমেন্ট বক্স অন করে দিয়েছি, আপনারা কাইন্ডলি একটু উত্তর করেন। অ্যান্সার প্লিজ এভরিবডি। উফ, সবাই উত্তর করো প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা উত্তর পেয়ে গিয়েছি। আমরা পরবর্তী প্রশ্নের কাছে চলে যাব। তোমাদের উত্তর মোটামুটি সবই ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তোমরা আসলে দিনকে দিন বস হয়ে যাচ্ছ, বাংলা ব্যাকরণের বস হয়ে যাচ্ছ দিনকে দিন। থ্যাংক ইউ। বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে বলা হয় বাক্যের বর্গ। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন, যোজক দ্বারা দুইটা বিশেষ্য যুক্ত হয়ে কোন বর্গ তৈরি করে? প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর আছে, দেখি কে কে উত্তর করতে পারো। বিশেষ্য পদ দ্বারা যুক্ত হলে কি যুক্ত হয়? থ্যাংক ইউ, আমরা উত্তর পেয়ে গিয়েছি। আমরা সবাই জানি বিশেষ্য যেখানে, বিশেষ্য বর্গ সেখানে। থ্যাংক ইউ, আনসার ইজ গ। দ্য নেক্সট কোশ্চেন ফর ইউ, সে লিখছে আর হাসছে, বাক্যে লিখছে আর হাসছে কোন বর্গ? কত সহজ প্রশ্ন, তোমরা জানো এইসব প্রশ্ন কিন্তু বোর্ডে আসছে, কিন্তু একেবারে সহজ প্রশ্ন, একেবারে বোর্ডে আসছে। তাহলে বোর্ডে আসছে, আমরা পারবো না কেন? দেখো, বুঝতে পারলে সবই সহজ। থ্যাংক ইউ, আমরা জানি লিখছে আর হাসছে এটা যেহেতু ক্রিয়াপদ, তাহলে এটার উত্তরও ক্রিয়াবর্গই হবে। পরবর্তী প্রশ্ন, বর্গকে বাক্যের কি বলা হয়? এটা আসলে সরাসরি বই থেকে তুলে দেওয়া হয়েছে, আপনারা কাইন্ডলি একটু আনসার করবেন প্লিজ। থ্যাংক ইউ, উই হ্যাভ গট দ্য আনসার, থ্যাঙ্কস আ লট। আমরা সবাই জানি বর্গকে বাক্যের বলা হয় একক। সর্বশেষ প্রশ্ন, বাক্যের অন্তর্গত বর্গগুলো কিসের মতো আচরণ করে? চলুন আমরা সবাই অ্যান্সার করি।
বাক্যের অন্তর্গত বর্গগুলো সবসময় মনে রাখবো আমরা একটা পদের মতো আচরণ করে। থ্যাংক ইউ। আমরা উত্তর পেয়ে গিয়েছি এবং আমরা দেখতে দেখতে হচ্ছে একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তো ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা এখন কাইন্ডলি একটু বলবেন আজকের ক্লাস নিয়ে যদি আপনাদের কারো কোথাও কোনো প্রকার কনফিউশন থাকে আপনারা দয়া করে একটু জানাবেন। আর আমি তো সবসময় আপনাদের একটা কথা বলি, আবারও বলছি, একটা ক্লাস থেকে আপনি হয়তোবা 100% নাও বুঝতে পারেন। আমি কখনোই বলবো না আপনি 100% বুঝেছেন, তবে আমি মনে করি 50 বা 60% বুঝলেই যথেষ্ট। বাকিটা আপনি দয়া করে একটু বাসায় নিজেকে সময় দেন, দেখবেন 100% বুঝে গেছেন। এনাফ। একটু সময় দিতে হবে ভাই। তুমি কি মনে করো যে একদিনে এটা হয়? ওই যে আমি আমার কথা বলছিলাম, আমি স্কুলে পড়ে আসতাম, পড়ে এসে একটু বাড়িতে 2-1 ঘন্টা পড়তাম। আপনাদের মতো 10-12 ঘন্টা পড়তাম না, ওই 2-1 ঘন্টা রেগুলার পড়তাম। তো রেগুলার 2 ঘন্টা পড়লে 1 মাসে 60 ঘন্টা পড়া যায়, 5 মাসে 300 ঘন্টা পড়া যায়। এনাফ। আর লাগে না। 300 ঘন্টা পড়লে যে কোনো বোর্ডে আপনি ফার্স্ট হতে পারেন, মন দিয়ে পড়লে। আমি এককালে যশোর বোর্ডে স্টুডেন্ট ছিলাম, ইন্টারমিডিয়েটে আমার বোর্ডে প্লেস করেছিলাম। কি হয়, ও কঠিন কিছু না। ওই বিভিন্ন টিচারের কাছে পড়তে গেলে যে আপনি অনেক ভালো করবেন এই চিন্তা বাদ দেন, নিজেকে একটু নিজের সময় দেন। So thank you very much. So is there any confusion regarding to the topic? If you have any confusions, please let me know. একজন বলছে আমি বিসিএস এর সুপারিশ প্রাপ্ত হয়েছি কিনা। না রে ভাই, আমার সেই যোগ্যতা নাই। তবে 2-4 বার বিসিএস পরীক্ষা দিয়েছি, কিন্তু বিসিএস ক্যাডার এখনো হতে পারেনি। দেখা যাক কি হয়। থ্যাংক ইউ। ওকে। তো আমার কেন জানি মনে হচ্ছে যে আজকে ক্লাসে কারোর কোথাও তেমন কোনো কনফিউশন নাই। আচ্ছা তোমরা বলো, তোমাদের সাথে তো আমার বেশ কয়েকটা ক্লাস হয়ে গেল বাংলার। একবার সত্যি করে একটা কথা বলো তো, তোমরা বাংলা ক্লাসটাকে একটু এনজয় করছো তো নাকি? মানে আগের থেকেও কি একটু বাংলার প্রতি বিরক্তি কমেছে? বা মানে কি বলবো, আগে যেমন বাংলা পড়তে বসলে গা জ্বালা করতো, খুব বিরক্তি কাজ করতো, এখন কি একটু হলেও মানে বিরক্তি কম লাগে কিনা? আমি জানি বাংলা আমারও পড়তে ভালো লাগে না, কিন্তু কি করার, পড়তে তো হবে, পরীক্ষায় তো পরীক্ষায় অ্যান্সার তো করতে হবে। একটু হলেও তুমি যদি কমফোর্টেবল জোনে থাকো, এটাই আমার মনে করি যে এটাই আমার সার্থকতা। ঠিক আছে, বাংলাকে বিরক্তি হিসেবে না নিয়ে পরীক্ষায় আগের রাত্রে না পড়লে প্রতিদিন না হোক সপ্তাহে 2-1 ঘন্টা করে পড়ো, দেখবো অটোমেটিক ভাবে তুমি পারছো। ঠিক আছে, আমি বলছি না প্রতিদিন 2 ঘন্টা করে বাংলা পড়ো, সপ্তাহে 2 ঘন্টা পড়ো, এনাফ। তো আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রমজান মাস, রোজা রাখতে হবে, নামাজ কালাম পড়তে হবে, পাশাপাশি 1-2 ঘন্টা করে পড়াশোনা করতে হবে। এটা যেন মাথায় থাকে। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।